ভিডিও শুরু করার আগে প্রথমে আপনাদেরকে বলে নিই, গঙ্গা শুধুমাত্র একটা নদী নয়, এটা একটা রাজনৈতিক, কূটনীতি আর শক্তির খেলা। 2026 সালের চুক্তি নবীকরণ মানে কেবল জলভাগ নয়, বরং দক্ষিণ এশিয়ার ভবিষ্যৎ ভারসাম্য ঠিক করা। এখানে আবেগে সিদ্ধান্ত নিলে ক্ষতি হবে দুই দেশেরই, কিন্তু বাস্তবতা উপেক্ষা করলেও বিপদ অনিবার্য। দুই দেশেরই সুবিধা অসুবিধা রয়েছে। আমরা দুই দেশেরই 4টে সুবিধা অসুবিধা এইভাবে আলোচনা করে নেব। 2026 সাল শুনতে একটা সাধারণ বছর বলে মনে হতে পারে, কিন্তু বাস্তবে এই বছরটাই ভারতের জন্য সবচেয়ে বিপজ্জনক এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ এইবার লড়াই হবে না বন্দুক দিয়ে, শুধুমাত্র জল দিয়ে এবার যুদ্ধ শুরু হতে পারে। গঙ্গার জল, যেটা কোটি কোটি মানুষের খাবার, কৃষি আর বেঁচে থাকার প্রশ্ন। 30 বছর আগে করা এক চুক্তির মেয়াদ শেষ হচ্ছে এই 2026 সালে, আর সেই সঙ্গে শেষ হচ্ছে পুরনো উদারতার যুগ। প্রশ্ন একটাই, ভারত কি আগের মতোই সব কিছু দিয়ে দেবে, নাকি এবার নিজের ভবিষ্যৎটা আগে দেখবে? এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনি বুঝবেন কেন 2026 ভারতের জিওপলিটিক্যাল ইতিহাসে একটা টার্নিং পয়েন্ট হতে চলেছে। 2026 সালকে যদি এক কথায় বলা যায়, তাহলে বলতে হয় এটা ভারতের রিয়ালিটি চেক বছর। এতদিন আমরা প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক চালিয়েছি আবেগ দিয়ে, নীতি দিয়ে আর অতিরিক্ত উদারতার উপর ভর করে, কিন্তু এখন পরিস্থিতি সম্পূর্ণ বদলে গেছে। জলবায়ু বদলে গেছে, জনসংখ্যা বেড়ে গেছে, আর বিশ্ব রাজনীতির চরিত্র পুরোপুরি পাল্টে গেছে। এই বদলে যাওয়া বাস্তবতার কেন্দ্রে রয়েছে গঙ্গা নদী। গঙ্গা শুধু একটা নদী নয়, এটা ভারতের উত্তর ভারতের লাইফলাইন। উত্তরাখণ্ড থেকে বিহার, উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ, এই রাজ্যগুলোতে কোটি কোটি মানুষের জীবন সরাসরি এই নদীর ওপর নির্ভরশীল। কৃষি থেকে পানীয় জল, শিল্প, সব কিছু গঙ্গাকে ঘিরেই চক্রাকারে ঘুরছে। একই সঙ্গে এই নদী বাংলাদেশে প্রবেশ করে পদ্মা নামে, আর সেখানে গিয়ে হয়ে গেছে গোটা দেশের অস্তিত্বের ভিত্তি। ভারতের দৃষ্টিকোণ থেকে 4টি সুবিধা অসুবিধা রয়েছে, আবার বাংলাদেশের দৃষ্টিকোণ থেকে 4টি সুবিধা এবং অসুবিধা রয়েছে। প্রথমে আমাদের ভারতের দৃষ্টিকোণ থেকে 4টি সুবিধা দেখে নেব। কৌশলগত চাপ তৈরির হাতিয়ার। গঙ্গার জল ভারতের হাতে একটা শক্তিশালী কূটনৈতিক অস্ত্র। বাংলাদেশ যখন আন্তর্জাতিক মঞ্চে ভারতের বিরোধী অবস্থান নেয় বা চীন পাকিস্তানের দিকে ঝোঁকে, তখন জলনীতি নিয়ে চাপ ভারত তৈরি করতেই পারে। এটা সরাসরি অবশ্য যুদ্ধ নয়, কিন্তু নীরব শক্তি। 2 নম্বর সুবিধা, নিজস্ব কৃষি এবং পানীয় জলের নিরাপত্তা। উত্তর ভারত এবং পশ্চিমবঙ্গের বহু অঞ্চলেই জলস্তর নামছে। চুক্তি নতুন করলে ভারত নিজের কৃষি, সেচ এবং ভবিষ্যৎ পানীয় জলের নিরাপত্তাকে অগ্রাধিকার দিতে পারবে। 3 নম্বর, পরিবর্তিত জলবায়ুর বাস্তবতা মেনে নেওয়া। 1996 সালের চুক্তি আজকের জলবায়ু সংকট মাথায় রেখে তৈরি হয়নি। এখন হিমালয়ের বরফ গলছে, বর্ষা অনিয়মিত। নতুন শর্তে ভারত বাস্তবসম্মত জলবন্টনের সুযোগ পাবে। আর 4 নম্বর সুবিধা, ভারতের আঞ্চলিক নেতৃত্ব প্রতিষ্ঠা। শক্ত অবস্থান নিয়ে চুক্তি করলে দক্ষিণ এশিয়ায় ভারত দেখাতে পারবে সে আবেগে নয়, জাতীয় স্বার্থে সিদ্ধান্ত নেয়। এতে ভারতের আঞ্চলিক লিডারশিপ আরও শক্ত হবে। আর ভারতের পক্ষে অসুবিধা কোনগুলি? বাংলাদেশের সঙ্গে সম্পর্কের অবনতি। প্রথমত, জল কমানো বা কড়াকড়ি শর্ত দিলে বাংলাদেশে ভারত বিরোধী মনোভাব আরও বাড়তে পারে, যার সরাসরি প্রভাব সীমান্ত, বাণিজ্য এবং নিরাপত্তায় পড়তে পারে। আর 2 নম্বর অসুবিধা, চীনকে ঢোকার সুযোগ দেওয়া। বাংলাদেশ যদি মনে করে ভারত বিশ্বাসযোগ্য নয়, তাহলে তারা চীনের দিকে আরও ঝুঁকবে, ড্যাম, অবকাঠামো, বিনিয়োগ সব ক্ষেত্রে। এটা ভারতের জন্য দীর্ঘমেয়াদে বিপজ্জনক হতে পারে। 3 নম্বর, আন্তর্জাতিক চাপ এবং ইমেজ সমস্যা। ভারতকে যখন অপস্ট্রিম ডমিন্যান্ট পাওয়ার হিসেবে তুলে ধরা হতে পারে, মানবাধিকার, পরিবেশ এবং প্রতিবেশী দেশের স্বার্থ নিয়ে আন্তর্জাতিক চাপ বাড়তে পারে। আর 4 নম্বর অসুবিধা, আভ্যন্তরীণ রাজনৈতিক বিতর্ক, বিশেষ করে পশ্চিমবঙ্গে। এই বিষয়টা ভীষণ স্পর্শকাতর। জল নিয়ে কেন্দ্র রাজ্য দ্বন্দ্ব তৈরি হতে পারে, যেটা রাজনৈতিক অস্বস্তিকর। বাংলাদেশের দৃষ্টিকোণ থেকেও 4টে সুবিধা অসুবিধা রয়েছে। বাংলাদেশের দৃষ্টিকোণ থেকে বাংলাদেশের প্রথম সুবিধা হচ্ছে চুক্তি নবীকরণে ন্যায্য দাবি তোলার সুযোগ। নতুন করে আলোচনা হলে বাংলাদেশ তাদের কৃষি, নদী ভাঙন এবং পরিবেশগত ক্ষতির বিষয়গুলো জোরালোভাবে তুলে ধরতে পারবে। 2 নম্বর সুবিধা,
আন্তর্জাতিক সমর্থন পাওয়ার সম্ভাবনা, জল ইস্যুতে বাংলাদেশ আন্তর্জাতিক সহানুভূতি পায় তুলনামূলক সহজে, এতে কূটনৈতিক চাপ তৈরি করা সম্ভব হবে। আর 3 নম্বর সুবিধা, চুক্তির সংকট বাংলাদেশকে বিকল্প জল সংরক্ষণ, আধুনিক সেচ এবং নদী ব্যবস্থাপনায় মনোযোগী করতে পারবে। আর 4 নম্বর, সরকার চাইলে ভারতের বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়ে আভ্যন্তরীণ সমর্থন বাড়াতে পারবে। আবার বাংলাদেশের দৃষ্টিকোণ থেকে তাদের অসুবিধাগুলো দেখুন। গঙ্গার জল কমলে সরাসরি প্রভাব পড়বে কৃষিতে, বিশেষ করে শুষ্ক মৌসুমে খাদ্য সংকটের ঝুঁকি বাড়বে। জলপ্রবাহ কমলে 2 নম্বর, জলপ্রবাহ কমলে নদীর স্বাভাবিক চরিত্র বদলাবে, লবণাক্ততা বাড়বে, সুন্দরবনের ওপর চাপ পড়বে। 3 নম্বর, ভারতের ওপর অতিরিক্ত নির্ভরতার বাস্তবতা, চাইলেও বাংলাদেশ এই নির্ভরতা রাতারাতি কমাতে পারবে না, ফলে দর কষাকষিতে অবস্থান তাদের দুর্বল। আর শেষ, বাংলাদেশের অসুবিধা যেটা, বড় শক্তির কৌশলগত খেলায় পিছিয়ে যাওয়ার ঝুঁকি, অর্থাৎ ভারত চীন প্রতিযোগিতার মাঝে পড়ে বাংলাদেশ অনেক সময় নিজের দীর্ঘমেয়াদী স্বার্থ হারাতে পারে, যেটা মনে করা হচ্ছে। দুই দেশেরই সুবিধা অসুবিধা রয়েছে, এখন দেখার শেষ পর্যন্ত কি হয়। 1996 সালে যখন ভারত এবং বাংলাদেশে গঙ্গা জলচুক্তি সই করেছিল, তখন বাস্তবতা ছিল সম্পূর্ণ ভিন্ন রকমের। ভারতের জনসংখ্যা ছিল কম, জলবায়ু সংকট এতটা তীব্র ছিল না, আর উপমহাদেশে জল নিয়ে কৌশলগত চিন্তাভাবনাও এত গভীর ছিল না। সেই সময় ভারত উদারতার নীতিতে বিশ্বাস করে চুক্তি করেছিল 30 বছরের জন্য, কিন্তু 2026-এ এসে সেই 30 বছর শেষ হচ্ছে এবং এখান থেকে শুরু হচ্ছে আসল সমস্যাগুলো। আজকে ভারত এমন অবস্থায় দাঁড়িয়ে যেখানে একদিকে 140 কোটির বেশি মানুষের জল নিরাপত্তা নিশ্চিত করতে হবে, আর অন্যদিকে প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্কও বজায় রাখতে হবে। এই দুইয়ের মধ্যে ভারসাম্য রাখা এখন আর সহজ নয়। বাংলাদেশের বাস্তবতা বোঝা খুব জরুরি। দেশটা সম্পূর্ণ নদী নির্ভর। গঙ্গা, ব্রহ্মপুত্র, পদ্মা, মেঘনা, এই নদীগুলো ছাড়া বাংলাদেশের কৃষি ব্যবস্থা কার্যত ভেঙে পড়বে। তাই বাংলাদেশের জন্য গঙ্গা জলচুক্তি কোনো কূটনৈতিক বিলাসিতা নয়, এটা তাদের অস্তিত্বের প্রশ্ন। কিন্তু সমস্যাটা এখানেই শেষ নয়। একসময় আমরা দেখেছি বাংলাদেশের আভ্যন্তরীণ রাজনীতিতে এমন কিছু কথা উঠে আসছে যেগুলো সরাসরি ভারতের নিরাপত্তাকে প্রশ্নের মুখে ফেলে দিচ্ছে। যেমন ধরুন, শিলিগুড়ি করিডোর, 7 সিস্টার রাজ্যগুলোকে বিচ্ছিন্ন করার কথা। এসব শুধু কথার কথা নয়, এগুলো বিশ্বাসের ভিত নড়বড়ে করে দিচ্ছে। এখন প্রশ্নটা খুবই সহজ এবং সরল। যে দেশ ভারতের জল চায়, সে দেশ কি ভারতের নিরাপত্তা উদ্বেগ সম্মান করছে? ভারত এতদিন জলকে মানবিক বিষয় হিসেবে দেখেছে, কিন্তু 2026-এর বাস্তবতায় জল আর শুধুমাত্র মানবিক ইস্যু নয়, এটা একটা কৌশলগত সম্পদ। আজ যে দেশ জল নিয়ন্ত্রণ করতে পারে, সে দেশ ভবিষ্যৎ নিয়ন্ত্রণ করতে পারবে। আর এখানেই গঙ্গা জলচুক্তি একটা বড় উদাহরণ হয়ে দাঁড়াচ্ছে। বর্তমান চুক্তিতে ফারাক্কা ব্যারেজকে কেন্দ্র করে জল বন্টনের ফর্মুলা নির্ধারিত। শুকনো মৌসুমে কত কিউসেক জল থাকবে তার উপর ভিত্তি করে ভাগ হয়। এমনকি বাংলাদেশকে ন্যূনতম জলপ্রবাহের নিশ্চয়তাও দেওয়া আছে। তবু বাংলাদেশ মনে করে এটা তাদের জন্য যথেষ্ট নয়। তারা আরও চায়, দীর্ঘমেয়াদী চুক্তি চাই, তিস্তা নিয়েও তাদের চুক্তি চাই। কিন্তু ভারত যদি আজ আরও জল তাদেরকে দেয়, তাহলে আগামী দিনে ভারতের নিজের কৃষক, নিজের শহর, নিজের ভবিষ্যৎ প্রজন্ম কী করবে? হিটওয়েভ বাড়ছে, বর্ষা অনিশ্চিত হচ্ছে, নদীর জল কমে যাচ্ছে। এই বাস্তবতায় দাঁড়িয়ে 1996 সালের ফর্মুলা দিয়ে 2050 বা 2060 পর্যন্ত যাওয়া কি আদৌ সম্ভব? আর এখানেই আসছে কৌশলগত প্রশ্ন। ভারত কি চীনের মতো আচরণ করবে? না, ভারত চীনের পথ নেবে না। কিন্তু ভারত কি নিজের স্বার্থকে উপেক্ষা করবে? সেটাও এই মুহূর্তে অন্তত সম্ভব নয়। 2026 আসলে ভারতের জন্য একটা সুবর্ণ সুযোগ নিয়ে আসছে, নিজের জলনীতিকে আধুনিক করার, প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ককে বাস্তবতার মাটিতে নামিয়ে আনার জন্য। এই চুক্তি যদি নতুন করে হয়, তাহলে সেটা আবেগের ভিত্তিতে নয়, বাস্তবতার ভিত্তিতে হতে হবে। ডেটা ড্রিভেন, ফ্লেক্সিবল এবং শর্ত সাপেক্ষে। জল থাকবে, কিন্তু আস্থাও থাকতে হবে, সহযোগিতা থাকবে, কিন্তু নিরাপত্তার প্রশ্নেও স্পষ্টতা থাকতে হবে। তারা আমাদেরকে নিয়ে উল্টোপাল্টা মন্তব্য করে যাবে আর আমরা তাদেরকে জল দেব, বা তারা তাদের দেশে বসে আমাদের
সুরক্ষা নষ্ট করবে আর আমরা চুপচাপ মেনে নেব, এমন নীতিও কিন্তু প্রযোজ্য নয়। 2026 সাল ভারতের জন্য শুধুমাত্র একটা চুক্তির মেয়াদ শেষ হওয়ার বছর নয়, এটা ভারতের মানসিক পরিবর্তনের বছর। এতদিন যে দেশ নিজেকে বড় ভাই ভেবে সব ছেড়ে দিয়েছে, এবার সেই দেশ নিজেকে দায়িত্বশীল রাষ্ট্র হিসেবে ভাবতে হবে। দায়িত্বশীল রাষ্ট্র মানে কঠোর হওয়া নয়, দায়িত্বশীল রাষ্ট্র মানে নিজের জনগণের ভবিষ্যৎকে অগ্রাধিকার দেওয়া। গঙ্গা জলচুক্তি যদি নতুন করে হয় তাহলে তা ভারতের শর্তে হওয়া উচিত, বাস্তবসম্মত, নিরাপত্তা সচেতন। যদি না হয় তাতেও ভারতকে প্রস্তুত থাকতে হবে, কারণ ভবিষ্যতের যুদ্ধ সীমান্তে নয়, নদীর তীরে হবে। আজ যে দেশ জলকে গুরুত্ব দেবে না, আগামী দিনে সেই দেশকে অন্য কেউ গুরুত্ব দেবে না। গঙ্গা ভারতের আত্মা, সেই আত্মাকে বাঁচিয়ে রাখাই এখন ভারতের সবচেয়ে বড় কৌশলগত দায়িত্ব। এখন আপনাদের জিজ্ঞাসা করি, আপনার মতে 2026 সালে গঙ্গা জলচুক্তি নিয়ে ভারতের অবস্থান কি হওয়া উচিত? আগের মতো উদারতা, নাকি বাস্তবতায় দাঁড়িয়ে কঠিন সিদ্ধান্ত নেওয়া? বাংলাদেশ যদি আরও জল চায় তাহলে বিনিময়ে ভারতের কি নিরাপত্তা এবং কৌশলগত দাবি থাকা উচিত? আর চীনের জায়গায় থাকলে তারা কি করত? আপনার মতামত কমেন্টে লিখুন। ভিডিওটা ভালো লাগলে লাইক দিন, শেয়ার করবেন, আর এমন গভীর জিওপলিটিক্যাল বিশ্লেষণের জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না, কারণ সামনে আরও বড় বিষয় আপনাদের জন্য আসছে।